শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাবনত জাতি, ফের হত্যাযজ্ঞে মেতেছে শত্রুরা। মন্তব্য বিএনপির, ভোট বানচালে টার্গেট করা হচ্ছে অভ্যুত্থানের নায়কদের, দাবি এনসিপির। হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক, সীমান্ত পারাপারে জড়িত অভিযোগে দুজন আটক, ধরা পড়েছে ব্যবহৃত মোটরসাইকেলের মালিকও। নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিতে উদ্বেগ প্রকাশ, ভারতীয় হাইকমিশনারকে তলব। সম্ভাব্য প্রার্থী ও অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা প্রটোকল দেওয়ার সিদ্ধান্ত সরকারের। সুদানের সন্ত্রাসী হামলায় শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ, নিহত সেনা সদস্যদের বাড়িতে শোকের মাতম, স্বজনদের আহাজারিতে ভারী গোটা এলাকা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাবনত বাঙালি। সকালে রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দেন নানা শ্রেণী পেশার মানুষ। জাতির শেকড় ৭১কে আঁকড়ে ধরে সমৃদ্ধ ভবিষ্যৎ ও হানাহানি মুক্ত দেশ গড়ার প্রত্যয় তরুণ প্রজন্মের। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম এবং ওমর ফারুক। কিছু নাম রক্তে লেখা, ঠিক যেন নক্ষত্রের মতো জ্বলজ্বলে। মৃত্যুঞ্জয়ী সেই বিপ্লবীদের স্মরণে শ্রদ্ধাবনত বাঙালি জাতি। পূবাকাশে সূর্য উকি দেওয়ার পরপরই মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। লক্ষ্য একটাই, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নৃশংস হত্যার শিকার জাতির সূর্য সন্তানদের স্মরণে পতাকা হাতে আসে শিশুরা। ছিলেন সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষও। আমরা এসেছি এখানে বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে বা সামনে এগিয়ে যেতে অনেক বই পড়তে হবে আমাদের। অনেক মুক্তিযোদ্ধারা ছিল আমাদের চারপাশে, আমাদের বাবা, কাকা, চাচা, জেঠা, আমরা অনেকের কাছ থেকে এই গল্প শুনে বড় হয়েছি। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে লাল সবুজের দেশে মুক্তভাবে শ্বাস নেওয়া যায়, তাদের প্রতি শ্রদ্ধায় নতপ্রাণ। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার সবার। নানান পরিবর্তনের কারণে আমাদের এই সমাবেশটা ছোট হয়ে গেছে, তা থেকে আমাদের মধ্যে একটা হতাশাও কাজ করে। সেইগুলো এক সময় অর্জিত হবে, হয়তো সেটা এই অল্প সময়ে অদূর ভবিষ্যতে না হলে সুদূর ভবিষ্যতে হবে। ইতিহাস পাল্টে দেওয়া যায় না উল্লেখ করে মুক্তিযোদ্ধারা বলেন, এই বদ্বীপের সব সংগ্রামেরই অনুপ্রেরণা হয়ে থাকবে ১৯৭১। বাংলাদেশের অস্তিত্ব যেখান থেকে শুরু, গাছের শিকড় যদি না থাকে তাহলে গাছ থাকবে না। ইতিহাসের নৃশংসতম এ হত্যাকাণ্ডের বেদনাকে ধারণ করে উন্নত আর প্রগতিশীল রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। আজকে জাতি একটি কঠিন সময় অতিক্রম করছে এবং জাতীয় ঐক্য ধরে রাখা এখন আমাদের জন্য একান্ত প্রয়োজন। শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল শোকের নয়, এটি আত্মসমালোচনা এবং দায়িত্বের দিনও। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্ম জানুক তার শেকড়কে। নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সমৃদ্ধ করতে তারা তাদের অগ্রজদের দেখানো পথে হাঁটুক, এমনটি প্রত্যাশা সবার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এর আগে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে বেজে ওঠে করুণ সুর, সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। নিজামুদ্দিনের ক্যামেরায় নাজমুস সালেহির রিপোর্ট। জাতির কষ্ট, বেদনা আর হাহাকারের দিন ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বারপ্রান্তে এসে বাঙালি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রথম প্রহরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আচার অনুযায়ী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। শ্রদ্ধা জানানো শেষে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই নির্মাণ করবে নতুন বাংলাদেশ। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সবসময় করবে। মুক্তিযুদ্ধের মনন গঠনে, মানুষ গঠনে মুক্তিযুদ্ধের সময় তারা অনন্য ভূমিকা রেখেছেন এবং তারা কোনো সশস্ত্র ছিল না, তাদেরকে স্বগৃহ থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে চলে যাওয়ার পর সাধারণের জন্য তা উন্মুক্ত করা হয়। ফুলে ফুলে ভরে ওঠে প্রেরণার স্মৃতিসৌধ। আগতরা বলছেন 1971-এর মহান মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে বীর শহীদরা জীবন দান করেছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে, সেখানে তেমন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে তরুণ প্রজন্ম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শত্রুরা নতুন করে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আশঙ্কা করেন সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের জন্য গণ অভ্যুত্থানের নায়কদের টার্গেট করা হচ্ছে। শ্রদ্ধা জানিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেন, জুলাইয়ের পরাজিত শক্তি দেশকে মেধাহীন করতে চায়। সাইফুল ইসলামের ক্যামেরায় রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। দেশের জ্ঞান, মনন ও প্রজ্ঞার বাতিঘরে যারা আলো ছড়াতে চেয়েছিলেন, সেই আলোকবর্তিতাদের নৃশংসভাবে হত্যা করা হয় ৭১-এর 14 ডিসেম্বর। জাতির শ্রেষ্ঠ সন্তানদের মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশে অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে, যারা এখনো ইতিহাস বিকৃতির চেষ্টা করে যাচ্ছেন। 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা 71 সালের আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, মুক্তিযুদ্ধকে এবং বুদ্ধিজীবীদেরকে কেউ স্মরণ না করে থাকতে পারবে না। ওসমান হাদির মতো অনেকের জীবন শঙ্কা আছে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জুলাইয়ের পরাজিত শক্তি মেধাহীন করতে চায় দেশকে। ফ্যাসিস্ট শক্তি তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। মিরপুরে শ্রদ্ধা জানানো শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন বানচালের জন্য টার্গেট করা হচ্ছে অভ্যুত্থানের নায়কদের। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশ গড়ার অগ্রযাত্রায় নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করতে কিলিং মিশনে নেমেছে একটি গোষ্ঠী। সামনে আরও খারাপ সময় আসার শঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে, সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। বুদ্ধিজীবীদের স্বপ্নের অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান রাজনৈতিকরা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচাল এবং ধর্মের নামে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, হত্যা চেষ্টার মাধ্যমে ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের চুপ করে দেওয়ার চেষ্টা চলছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে উঠে আসে বুদ্ধিবৃত্তিক বিকশিত বাংলাদেশ গড়ার পাশাপাশি সাম্প্রতিক নানা ইস্যু। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ৭১-এর ১৪ ডিসেম্বর যে ষড়যন্ত্র করা হয়েছিল তার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যায়নি। নির্বাচন ইস্যুতে নানা ষড়যন্ত্রে উদ্বেগ জানান বিএনপি নেতারা। বলেন, সাম্প্রতিক গুলির ঘটনার পেছনে আছে একটি চিহ্নিত দল। শান্তিপূর্ণ পরিস্থিতি না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। ১৪ই ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র বাংলাদেশের দখলদার বাহিনী করেছিল, পাকিস্তানিরা করেছিল, এদেশের রাজাকার আলবদররা যেটা পরিচালিত করেছিল, সেই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বুদ্ধিভিত্তিক বিনাশ করা বাংলাদেশে সম্ভব হয়নি। আলোচনায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, চেনা দুটি প্রতিপক্ষ নির্বাচন বানচাল এবং ধর্মের নামে বিভাজন তৈরির চেষ্টা করছে। হত্যা চেষ্টার মাধ্যমে ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের চুপ করিয়ে দিতে চায় তারা। নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। আমরা তাদেরকে চিনি। বন্ধুগণ, আজকে সবসময় মনে রাখতে হবে, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বানচাল করবার। নির্বাচনের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের পরাজিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক। ব্রেনস্টেমে আঘাত ও মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপ ওঠানামা করছে। ব্লাড সুগার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিকেলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেডিকেল বোর্ড। এদিকে ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। সীমান্ত পারাপারে জড়িত দুজনকে আটক করার পাশাপাশি ধরা পড়েছে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের চালকও। দিনে দুপুরে হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা আলোচনার ঝড় তোলে দেশের রাজনীতিতে। যদিও এখনও লাপাত্তা মূল হামলাকারী, তবে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করতে পেরেছে ডিএমপি। বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর গত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয় মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে। এভারকেয়ারে সিসিইউতে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। রোববার বিকেলে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, নতুন সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে। এদিকে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করেছে র্যাব। বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে আটক করা হয়। তবে হান্নান হামলায় জড়িত কিনা সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার বিভিন্ন গণমাধ্যমে খবর আসে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন, তবে এই সংক্রান্ত কোনো তথ্য নেই পুলিশের কাছে। তবে শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে প্রার্থীদের নিরাপত্তায় পুলিশ কাজ করবে বলেও জানানো হয়। পলাতক ছিল, তারা দেশে চলে আসছে। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যে তথ্যটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে তার যে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা বলেছেন আজ সকালে পুনরায় কিন্তু তার মস্তিষ্কের আরেকটি সিটি স্ক্যান করানো হয়। যে সিটি স্ক্যানে দেখা যায় তার যে ব্রেন সেটির মধ্যে যে ফোলা অবস্থার পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ ব্রেনটি স্বাভাবিক যে অবস্থায় থাকে তার চেয়ে বেশ কিছুটা ফোলাটা বেড়েছে, এমনটি কিন্তু বলেছেন ডক্টররা। পাশাপাশি ডাক্তাররা বলেছেন যে
এই ফোলার যে বিষয়টি সেটি সাধারণত উদ্বেগজনক যে পরিস্থিতি সেটি নির্দেশ করে। পাশাপাশি তার কিডনির যে কার্যকারিতা সেটি সচল রয়েছে বা স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, এবং তার ফুসফুসের অবস্থাও আগে যে পরিস্থিতিতে ছিল ঠিক সেই অবস্থায় আছে। সব মিলে পুরো যে তার শারীরিক অবস্থা সেটিকে চিকিৎসকরা অত্যন্ত উদ্বেগজনক বলছেন বা অত্যন্ত আশঙ্কাজনক বলছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই যে শরীফ ওসমান হাদির যে চিকিৎসা চলছে এভার কেয়ার হাসপাতালে, তার পরিবার বা সরকারের পক্ষ থেকে যদি তাকে দেশের বাইরে নেওয়ার কোনো ধরনের ব্যবস্থা করা হয় বা তারা যদি নিতে চান, সেক্ষেত্রে এই হাসপাতালের কর্তৃপক্ষ বা মেডিকেল বোর্ড এর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সেই বিষয় সেটিতে তারা সব ধরনের সহযোগিতা করবেন। আজ দুপুরের পর কিন্তু এই আপডেট যেটি সেটি জানানো হয়েছে, এবং এই এভার কেয়ার হাসপাতালের আইসিইউ এবং সিসিইউ এর যিনি কোঅর্ডিনেটর রয়েছেন, অর্থাৎ যিনি সমন্বয়ক রয়েছেন ডাক্তার জাফর ইকবাল, তিনি কিন্তু এই তথ্যটি জানিয়েছেন। পাশাপাশি তার সুগার পরিস্থিতি অর্থাৎ শরীরের ব্লাড সুগারের বিষয়টি তারা মনিটর করছেন, এবং সব মিলিয়ে তারা বলছেন যে আশঙ্কাজনক অবস্থায় আছেন, অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় আছেন, এবং তার পরিবার যদি চায় সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তার বিদেশে চিকিৎসার যে বিষয়টি সে বিষয়ে সহযোগিতা করবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালে। জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উত্তরা পূর্ব থানা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় উত্তরা 4 নম্বর সেক্টরে সন্ত্রাসী হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। ভোরে দক্ষিণখান এলাকা থেকে মোহাম্মদ মাসুম এবং মোহাম্মদ ফাহিম খানকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা 4 নম্বর সেক্টরে শনিবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। আহত জুলাই রেবেলসের সদস্যকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই উদ্বেগ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশবিরোধী তৎপরতার বিষয়টিও তুলে ধরে অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে ঢাকা। এছাড়া ওসমান হাদি হত্যা চেষ্টায় জড়িতদের সীমান্ত পাড়ি দেওয়া ঠেকাতে ভারতকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। এ হামলার প্রতিবাদে শুরু হয় রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি। এরই পরিপ্রেক্ষিতে রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে দেশটির সহযোগিতা চেয়েছে সরকার। পাশাপাশি কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে তাদের দ্রুত গ্রেফতার এবং বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়। এদিকে আদালতের দেয়া সাজা কার্যকর করতে আবারও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চেয়েছে সরকার। নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে গভীর উদ্বেগ জানায় ঢাকা। এছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়টিও হাই কমিশনারের নজরে আনা হয়। অভিযোগে বলা হয়, এসব ব্যক্তিরা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠিত এবং বাস্তবায়নে সহায়তা করছে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং তাদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে হাই কমিশনার প্রণয় ভার্মা জানান, ঢাকায় শান্তিপূর্ণ নির্বাচন দেখতে আগ্রহী তার দেশ। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছে ভারত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রোটোকলের রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে। এছাড়া গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিএএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। অংশ নেন আইপিজি, বিজিবি প্রধান, আনসার ভিডিপি প্রধান, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও এনটিএমসির প্রতিনিধিরা। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহিংসতায় রূপ নিচ্ছে। নানা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্তে আসতে ও নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে আলোচনা হবে বলে বৈঠকে জানা গেছে। তফসিলের পর ভোটের পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনীর প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। তফসিলের পরদিনই নানা রকম সহিংসতার ঘটনা ঘটে। একজন সম্ভাব্য প্রার্থীও গুলিবিদ্ধ হন। বাসে আগুন দেয়া, নির্বাচন অফিসে 3টি জায়গায়, পিরোজপুর, মঠবাড়িয়া, লক্ষ্মীপুর 3টি জায়গায় নির্বাচন অফিসে আগুন দেয়া সহ নানা রকম ঘটনা ঘটে। এবং এতে করে কিন্তু কমিশন মাঝখানে শুক্র শনিবার থাকায় তারা কিন্তু একেবারেই চুপচাপ ছিলেন। তবে আজ সকালে তারা দ্রুত গতিতে একটি চিঠি ইস্যু করে, বিশেষ করে আইন শৃঙ্খলা নিরাপত্তা জনিত বিষয়টি আলোচনা করতে বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আরও কয়েকটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা চিঠি দেয় দ্রুত যেন আজকে বিকেলের মধ্যে একটি বৈঠক করার জন্য। এবং ইতিমধ্যে সেই বৈঠকটি বসেছে বিকেল 4টার সময়। প্রায় 1.5 ঘন্টা হতে চলেছে এই বৈঠক। এখানে উপস্থিত আছেন ডিএমপি কমিশনার, স্বরাষ্ট্র সচিব, আনসার ভিডিপির প্রধান এবং সশস্ত্র বাহিনীর যে স্টাফ প্রিন্সিপাল অফিসার, সকলেই মূলত এসেছেন। যাদেরকে ডেকেছিলেন তারা বসেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তফসিলের পরবর্তী যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে তারা কথা বলছেন, মানে কিভাবে কি করা যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি করে উন্নত করা যায়। একের পর এক ঘটনা ঘটছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন তারা চিঠি ইস্যু করেছেন, বিশেষ করে নির্বাচন অফিসগুলোতে যেন তাদের আইনি তৎপরতা বাড়ানো হয়। কারণ যে ইতোমধ্যে 3টি নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যেহেতু নির্বাচনী মালামাল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সেখানে রয়েছে, সেগুলো যাতে করে কোনোভাবেই নষ্ট করা না হয় সে ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন। এবং দেখছেন যে কারণ ইতিমধ্যে এবং মাত্র তফসিলের 1-2 দিন পার হয়েছে, তাতেই যখন এইরকম অবস্থা, সামনে এখনও আরও দিন বাকি, পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন। এই পরিস্থিতির অবনতি থেকে উন্নতি ঘটাতে মূলত তারা এই কমিশন সভা আয়োজন ডেকেছে, বিশেষ করে জরুরি বৈঠক ডেকেছে। এবং কি কি নির্দেশনা দিল এই বৈঠকে, কি কি নির্দেশনা আসলো সেটি কিন্তু জানার বিষয় আমরা দেখেছি। তবে এই ধরনের ঘটনার পরেও গত 2 দিন শুক্রবার এবং শনিবারে কোনো ধরনের কমিশনের তৎপরতা দেখা যায়নি। আমরা দেখছি যে ইতোমধ্যে বৈঠক শেষ হয়েছে। হয়তো কমিশন থেকে এখন জানানো হবে যে কী ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং কী নির্দেশনা দিয়েছে যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে। সময় সংবাদে আরও থাকছে। বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবলো বালুবাহী বালখেট। নদীতে ঝাঁপ দিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন সুকানি সহ 5 শ্রমিক। লঞ্চ জব্দ। সুদানের জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেছে আইএসপিআর। 2 জনের বাড়ি কুড়িগ্রাম, অন্য 4 জন রাজবাড়ী, নাটোর, কিশোরগঞ্জ ও গাইবান্ধার বাসিন্দা। নিহত সেনা সদস্যদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। বিশ্ব শান্তি রক্ষায় ছিল সুদৃঢ় শপথ, সে শপথ পালন করলেন জীবন দিয়ে। আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় শহীদ হলেন দেশের 6-20 সেনা। সন্তানের মৃত্যুর খবরে বাড়িতে হৃদয় বিদারক আহাজারি। এমন শোকের নেই কোনো সান্ত্বনাও। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাতমাধাই গ্রামের শান্তমণ্ডল 2018 সালে সৈনিক পদে যোগ দেন সেনাবাহিনীতে। চলতি বছরের নভেম্বরে শান্তিরক্ষা মিশনে সুদানে যান। 13 ডিসেম্বর বিদ্রোহীদের বোমা হামলায় প্রাণ হারান এ সেনা সদস্য।
5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কিছুতেই মেনে নিতে পারছে না স্বামী হারানোর নির্মম বাস্তবতা। একই মিশনে প্রাণ হারান উলিপুরের উত্তর পাণ্ডুল গ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম। স্ত্রী ও 3 বছরের সন্তানকে রেখে মাত্র 1 মাস আগে শান্তিরক্ষা মিশনে সুদানে যান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের মেস ওয়েটার জাহাঙ্গীর আলম। স্বামীর মৃত্যু সংবাদে দিশেহারা স্ত্রী রুবাইয়া আক্তার। রাজবাড়ীর কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামে শামীম রেজা 8 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দেন। 1 মাস আগেই যান মিশনে। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েন বাবা আলম ফকির। একই হামলায় শহীদ হয়েছে নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিয়াপাড়া গ্রামের কর্পোরাল মাসুদ রানা। একমাত্র আদরের কন্যা মাগফিরাতুল মাওয়া আমিনা পিতা হারানোর শোকে স্তব্ধ। একই ঘটনায় শহীদ সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে। তার বাড়িতেও চলছে শোকের মাতম। 14 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় আরও আহত হয়েছেন বাংলাদেশের 8 জন সেনা সদস্য। মিরন আহমেদ, সময় সংবাদ। মহান বিজয় দিবসের 54 বছর পূর্তি উদযাপনে যুক্ত হয়েছে ভিন্নতা। বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয়ে ঢাকার আকাশে একসঙ্গে ঝাঁপ দেবেন 54 জন স্কাইডাইভার। হাতে থাকবে লাল সবুজের পতাকা। এই ব্যতিক্রমী আয়োজনের ঘোষণা দিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিস্তারিত মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্টে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। গৌরব আর আত্মত্যাগের স্মরণে এ বছরের আয়োজনে যুক্ত হচ্ছে স্কাই ডাইভিং। রোববার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে সশস্ত্র বাহিনীর সম্মিলিত মহড়া। বিজয়ের 54 বছর পূর্তি উদযাপনে ঢাকার আকাশে একসঙ্গে ঝাঁপ দেবেন 54 জন স্কাইডাইভার। তাদের হাতে থাকবে লাল সবুজের পতাকা। লক্ষ্য বিশ্ব রেকর্ড করা। তারই অংশ হিসেবে মহড়ার শুরুতেই জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রতীকীভাবে প্রধান উপদেষ্টার আগমনের দৃশ্যায়ন করা হয়। এরপর সশস্ত্র বাহিনীর ব্যান্ড দলের পরিবেশনায় দেশের গান পরিবেশন করা হয়, যা পুরো প্যারেড গ্রাউন্ডে ছড়িয়ে দেয় আবেগ ও গর্বের অনুরণন। মহড়ার এক পর্যায়ে আকাশে উঠতে দেখা যায় সামরিক হেলিকপ্টার। সমন্বিত কৌশলে পরিচালিত হয় মহড়া। বৃহস্পতিবার ফেসবুক পোস্টেই এই আয়োজনের ঘোষণা দেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। গর্বের লাল সবুজের পতাকা আগেও আকাশে উড়িয়েছেন আশিক চৌধুরী। একজন অভিজ্ঞ স্কাই ড্রাইভার হিসেবে যুক্তরাষ্ট্রের মেমফিসে 41,795 ফুট উচ্চতা থেকে পতাকা হাতে ঝাঁপ দিয়ে গড়েন গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড। এবার সেই গর্বের গল্প ফিরছে বাংলাদেশের আকাশে। বিজয় দিবসে 54 জন স্কাই ডাইভারের সম্মিলিত ঝাঁপ শুধু একটি রেকর্ড করার প্রচেষ্টাই নয়, এটি স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সাহস, সক্ষমতা আর আত্মবিশ্বাসের প্রকাশ। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে সাঁতরে রক্ষা পেয়েছেন 5 শ্রমিক। সকালে নদীর পূর্ব পারে ফতুল্লা লঞ্চ ঘাটের এই দুর্ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, সদরঘাট থেকে যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে বোগদাদিয়া 13 নামে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফতুল্লার লঞ্চঘাট এলাকায় বালুবাহী একটি বাল্কহেডকে ধাক্কা দিলে সেটি তলিয়ে যায়। তবে বাল্কহেডের সুকানি সহ 5 শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তীরে উঠে আসেন। পরে লঞ্চটি জব্দ করে ফতুল্লা টার্মিনালে নিয়ে নোঙর করা হয়। জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে 18 ডিসেম্বর এবং টিএফআই সেলে গুমের মামলার আদেশের জন্য 21 ডিসেম্বর ধার্য করা হয়েছে। জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা ছাড়াও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক, 5 পরিচালক ও একজন লেফটেন্যান্ট কর্নেল আসামির মধ্যে গ্রেফতার 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সকালে। আসামিদের বিরুদ্ধে ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন জেআইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতন সহ 5টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এদিকে র্যাবের টিএফআই সেলে গুমের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের দিন ঠিক করা হয়। এ মামলায় গ্রেফতার সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক রয়েছেন শেখ হাসিনা সহ 7 জন। এছাড়া সকালে জুলাই আন্দোলনের সময় রামপুরায় 28 জনকে হত্যায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক রয়েছেন পুলিশের 2 কর্মকর্তা।
দুদকের জালে ধরা পড়ায় ঘুষের রেট আরও বাড়িয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ঢাকা আঞ্চলিক পর্যায়ের নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। জানিয়ে অতিষ্ঠ ঠিকাদাররা টেন্ডারে অনিয়ম, ঘুষ দাবি, স্বজনপ্রীতি ও কমিশন বাণিজ্যের প্রমাণও মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। তবে অদৃশ্য শক্তির বলে ধরাকে সরা জ্ঞান করে শপথে বহাল তবিয়তেই আছেন এলজিইডির বাচ্চু। এম এ আজিমের রিপোর্ট। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির ঢাকা আঞ্চলিক কার্যালয়কে ঘুষ দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। সময় সংবাদের হাতে আসে অসংখ্য নথিপত্র, যা বিশ্লেষণ করলে দেখা যায় টেন্ডার আহ্বান থেকে শুরু করে কাজ প্রদান আর অর্থ মঞ্জুরি প্রতিটি ক্ষেত্রেই কমিশন বাণিজ্য, অনিয়ম আর দুর্নীতি করছে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। এবার যা একে একে উপস্থাপন করব আমরা। রাজধানীর গাবতলী এলাকা, এখানে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করছে এলজিইডি। সরজমিনে দেখা যায় গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কাজ এখনো চলছে, কিন্তু ভবনটির কাজ সম্পন্ন দেখিয়ে 1,22,00,000 টাকা আত্মসাৎ করেছেন বাচ্চু মিয়া ও ঠিকাদারি প্রতিষ্ঠান। চাঞ্চল্যকর এই ঘটনার প্রমাণ মিলেছে দুদকের তদন্তেও। তাদের করা মামলায় উল্লেখ করা হয়েছে, কাজ না করে টাকা আত্মসাৎ করতে সরকারি ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া মেজারমেন্ট বুক তৈরি করেন বাচ্চু মিয়া। আর সে মেজারমেন্ট বুক দিয়েই কাজ না করে টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই সুযোগটি করে দিয়ে নিজের কমিশন বাগিয়ে নেন বাচ্চু মিয়া। দুদকের মামলার পর এখন তড়িঘড়ি করে সেন্টারিং না খুলেই একই সাথে দেয়া হয়েছে 3টি ছাদের ঢালাই। তার মধ্যেই চলছে ইটের গাঁথুনি, প্লাস্টার ও বৈদ্যুতিক পাইপলাইন স্থাপনের কাজ। চাইছে তাড়াহুড়ি ঢালাই দেওয়ার জন্য, কইছে তাড়াতাড়ি করা, ওই জন্য 200 টাকার মাল দিছে, মাল দিয়া ঢালাই করছে। নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার এক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আসে সময় সংবাদের হাতে, যেখানে দেখা যায় টেন্ডারের আগে অর্থের বিনিময়ে গোপন দর সরবরাহ করছেন তিনি। ইদানিং সময়ে কিছু টুকি টাকা আমি নিচ্ছি, কারণ আমার টাকার দরকার হচ্ছে, বিভিন্ন জায়গায় খরচ। কোন কোন ঠিকাদার টাকা দিচ্ছে, কে দেয় নেই, ওইসব ঠিকাদারের নাম্বার, মোবাইল নাম্বার এইগুলা দিয়ে আমি বলছি একটা এখানে ভুল ত্রুটি পাবা, সাথে সাথে আমাকে জানাবা। তার আপন ছোট ভাই শহীদুল ইসলাম সুমনের নামে করেছেন 2টি লাইসেন্স। কাজের নামে প্রায় কোটি টাকার বরাদ্দ দেওয়া হয় সে প্রতিষ্ঠান দুটোকেও। লাইসেন্সের ঠিকানা ধরে এবার আকাশ প্লাজায় সময় সংবাদ। পুরো ভবন ঘুরেও মেলেনি মোহনা ও মাহমুদ এন্টারপ্রাইজ নামের কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান। কিভাবে কি কাগজপত্র জোগাড় করছে জানি না, এটা যেহেতু একটা কমার্শিয়াল বিল্ডিং, এই বিল্ডিংয়ের অনেক লোকেই এটার অ্যাড্রেসটা ব্যবহার করে লাইসেন্স করছে তারা। দুদকের জালে ধরা পড়ায় এখন ঘুষের রেট বাড়িয়েছেন বাচ্চু মিয়া, জানিয়ে অতিষ্ঠ ঠিকাদাররা। দুদকের অভিযোগের পরে উনি আরো বেশি ব্যবহার হয়ে গেছে। এবার এত সব অভিযোগের বিষয়ে কথা বলতে বাচ্চু মিয়ার মুখোমুখি হতে চাই আমরা। এলজিইডি ভবনে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে আঁতকে ওঠেন তিনি। বাচ্চু মিয়ার লোকজন বন্ধ করে দেয় ক্যামেরা। দুদকের তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরেও অদৃশ্য শক্তির বলে স্বপদে বহাল আছেন নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। শাস্তি বলতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে, কিন্তু 4 মাসেও আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গ্যারেজে তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের নকল সাবান। নেভি এসটিআইয়ের অনুমোদন, অভিযান চালিয়ে কারখানাটি জব্দ করে র্যাব 7। আটক করা হয় 2 শ্রমিককে। থরে থরে সাজানো বিভিন্ন ব্র্যান্ডের সাবান, চাকচিক্য আর সুগন্ধে আসল মনে হলেও সবই নকল। রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর মজ্জারটেক শিকলবাহা এলাকায় এমন একটি কারখানায় অভিযান চালায় র্যাব। দীর্ঘদিন ধরে গাড়ির গ্যারেজেই কাঁচামালের সঙ্গে রং, সুগন্ধি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছিল এসব সাবান। নেই ল্যাব কিংবা বিএসটিআই এর অনুমোদন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং
নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। নকল সাবান ব্যবহারে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা জানান বিএসটিআই এর কর্মকর্তারা। ওরা নিজেরা প্রোডাকশন করছে টয়লেট সোপগুলো, কিন্তু সোপের মধ্যে বিএসটিআই লোগো ইউজ করলো, বিএসটিআই কোনো ধরনের লাইসেন্স তারা নেয়নি। সরাসরি স্কিনে ব্যবহার করা হলে স্কিনের র্যাশ, তারপরে চুলকানি এবং দীর্ঘদিন ব্যবহার করলে তার ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে। অভিযানে 10,000-এর বেশি নকল সাবান সহ 2 শ্রমিককে আটক করা হয়। পাশাপাশি সিলগালা করা হয় কারখানাটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। Watching this league for a while now, and it's looking a great league now. So I'm glad to be part of this now. ঢাকা এলেন ক্যাপিটালস মেন্টর শোয়েব আক্তার। বিপিএলে প্রথমবার যুক্ত হয়ে উচ্ছ্বসিত পাকিস্তান কিংবদন্তি। প্রশংসা করলেন টাইগার স্পিড স্টার তাসকিনের। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। চা বাগানগুলোতে কোনোভাবেই বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ। ইউনিসেফের জরিপে সিলেট বিভাগে চা বাগানের কিশোর কিশোরীদের মধ্যে 46% বাল্যবিয়ের শিকার, আর 22.2% কিশোরী 18 বছরের আগে মাতৃত্ব পেয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে শ্রমিক নেতাদের ওপর চাপ সৃষ্টি করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি উদ্যোগ ও এনজিও কার্যক্রম থাকা সত্ত্বেও চা শ্রমিক সম্প্রদায়ের মধ্যে বাল্যবিয়ে রোধ করা যাচ্ছে না। বাংলাদেশের চা বাগান সংলগ্ন এলাকাগুলোতে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন কারণে কন্যা শিশুদের বাল্যবিয়ে এখনো একটি বড় সমস্যা। দরিদ্রতা ও আর্থিক অনিশ্চয়তা চা বাগানের শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে। আমার কম বয়সে বিয়ে হওয়ার কারণ হচ্ছে আমার তো বাবা নাই, আমার 3 বোন আছে, এরা চলাবার মতন কেউ নাই, লেখাপড়া করাইতে পারে না, যার কারণে তাদের এসে বিয়ে দিয়ে দেয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে যুগের সাথে তাল মিলিয়ে টিকতে না পেরে চা বাগানের শ্রমিকেরা তাদের কন্যা সন্তানদের কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। এই অবস্থায় সকলে সরকারের সহযোগিতা কামনা করেছেন। সরকারের কাছে আকুল আবেদন করব যাতে এই মেয়েদের জীবন বাঁচানোর জন্য ভালো কিছুটা প্রণোদনা এবং সাহায্য সহযোগিতা করে যাতে লেখাপড়া করে তারা আরো মানুষের মতো মানুষ হতে পারে। সংশ্লিষ্টদের দাবি, বাল্যবিয়ে বন্ধে বাগান পঞ্চায়েত ও চা বাগান শ্রমিক ইউনিয়ন তেমন ভূমিকা রাখতে পারছে না। পঞ্চায়েতকে আমরা যদি একটা জবাবদিহিতার মধ্যে যদি নিয়ে আসতে পারি যে আপনার বাগানে যদি কোনো ধরনের চা শ্রমিক ছেলে বা মেয়ে যদি বাল্যবিবাহ যদি হয় তাহলে সে যাতে ওইটার একটা লায়াবিলিটি থাকে। সিলেট বিভাগে চা বাগানগুলোতে একটি বিশেষ জরিপ অনুসারে মৌলভীবাজারে প্রায় 47.7%, হবিগঞ্জে প্রায় 41.3% এবং সিলেটে 39.1% বাল্যবিয়ে হয়। চা বাগান সম্প্রদায়ের বাল্যবিবাহের হার জাতীয় গড় থেকে বেশি এবং কিছু জায়গায় 70% মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নির্বাচনের নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর চলছে ইসি ব্রিফিং। সরাসরি যাচ্ছে সেখানে। একটা স্প্লিন্টার বা ইন্ডিভিজুয়াল একটা ফক্স এই কাজগুলো করার চেষ্টা করছে। তো এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে চোরাগুপ্তা হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়, যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। আর পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যারে এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত, সরকার অবহিত। আজকে আমরা সন্তুষ্ট হয়েছি সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। তবে যেসব জায়গাতে আরও অধিকতর কাজ করার অবকাশ আছে সেগুলো নিয়েও কথা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা কিছু এক্সপেকটেশনের কথা বলেছি যে ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায়
চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা, তাদের চলাচল লিমিট করা, যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অবৈধ অস্ত্রসহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেবেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে। এটা সমন্বিতভাবে চলবে। গোয়েন্দা কার্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে এবং এই গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল বাহিনীর গোয়েন্দা উপাত্ত যাতে করে সমন্বয় করা হয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে। বিশেষ করে আমাদের দেশের বর্ডার অঞ্চল সহ দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে আলোকপাত করা হয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা এবং সেই বর্ডার এলাকায় যে সাম্প্রতিক সময়ে কিছু প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, যেটার সাথে বৃহত্তর কোনো ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। তবে এটা নিয়ে আমরা অবগত আছি, অবহিত আছি, সতর্ক আছি। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে। ইসির ব্রিফিং এর বক্তব্যের বাকি অংশ দেখতে সরাসরি ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নাকডাকার চিকিৎসা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। স্লিপ সোসাইটি আয়োজিত 2 দিনের সম্মেলনে অংশ নেন দেশের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্মেলনের উদ্বোধন করা হয়। বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে নাকডাকার সমস্যা গুরুতর নয়। সচেতনতা ও চিকিৎসকের পরামর্শ নিলে এর সমাধান সম্ভব। নাকডাকার সমস্যা থাকলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। সম্মেলনে নাকডাকা প্রতিকারে আধুনিক ও প্রচলিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। খেলার খবর, ঢাকা এলেন ক্যাপিটালস মেন্টর পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার। বিপিএলে প্রথমবারের মতো যুক্ত হয়ে উচ্ছ্বসিত বিশ্বের দ্রুততম বোলার। আলাদা করে প্রশংসা করেছেন ঢাকা ক্যাপিটালসের পেসার তাসকিন আহমেদের। শোয়েব আখতারের সাক্ষাৎকার নিয়ে সাজিদ মুস্তাহিদ। শোয়েব আখতার চলে এসেছে ঢাকা ক্যাপিটালসের মেন্টর। হাউ ডাজ ইট ফিল? ইউ কেম ব্যাক আফটার আ লং টাইম। I mean, I just feel like coming back home, and it's great to be back. You know my immense love for Bangladesh, and I always, I had a huge fan following in this country, and I always good to be back in Bangladesh, and I feel very nice when I come back, and it's great weather to come back, and especially they asked me to come back for Dhaka Capitals, and looking forward to it. This is the first time you are collaborating for the BPL. How does it feel? I mean, we've been watching this league for a while now, and it's looking a great league now. So I'm glad to be part of this now, and looking forward to it. I mean, basically, as you know, that I had a huge admiration for Bangladeshis. Right. I think one of the smartest, one of the nicest people that you come across is Bengalis, right? So, and I think, I can't wait to just interact with them and to be part of it. Any message for the Dhaka Capitals fans? Huge fan of Dhaka Capitals here in Bangladesh. Well, I'm here now, and let's meet each other. And would love to get to see and interact with Bangladeshis as much as I can, because it's very important. Because I had a huge, immense love for the Bangladeshis. So I'm glad to be back. I'm really happy to be. You know Taskin Ahmed, the speed star of Bangladesh. He's the player of Dhaka Capitals. What do you expect from the speed star in this upcoming BPL, and how do you want to help the fast bowlers of Dhaka Capital or the bowlers in here in Bangladesh? Well, whatever I know, I will transfer that to them. And Taskin has been around the corner, and he's been brilliant, and he has been bowling really fast. And one thing he did the best, that he's just bowling quick, right? And he's bowling with a lot of passion, and that's what I like that about him. He's a very honest fast bowler, and I wish him best of luck. And wherever I just could, he doesn't need much of a help, but and just keep him bowling fast, and that is the main thing. Do you have any wish list to eat here in Dhaka? Because I know you love the food here in Dhaka. I love it. I just can't wait to eat a lot of fish and rice. শোয়েব আখতার চলে এসেছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর। ডেফিনেটলি বিপিএল এর আমেজ কিন্তু চলে এসেছে ক্রিকেট পাড়ে, এবং ঢাকা ক্যাপিটালস চাইবে যে শোয়েব আখতারের মাধ্যমে ঢাকা ক্যাপিটালসের যে বোলাররা আছে তাদেরকে আসলে ডেভেলপ করতে, এবং এবারের বিপিএল এ নিশ্চিতভাবেই ঢাকা ক্যাপিটালসও চাইবে ভালো কিছু উপহার দিতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাবনত জাতি, ফের হত্যাযজ্ঞে মেতেছে শত্রুরা। মন্তব্য, বিএনপির ভোট বানচালে টার্গেট করা হচ্ছে অভ্যুত্থানের নায়কদের, দাবি এনসিপির।
হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক, সীমান্ত পারাপারে জড়িত অভিযোগে 2 জন আটক, ধরা পড়েছে ব্যবহৃত মোটরসাইকেলের মালিকও। এবং নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিতে উদ্বেগ প্রকাশ, ভারতীয় হাই কমিশনারকে তলব, সম্ভাব্য প্রার্থী ও অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা প্রটোকল দেওয়ার সিদ্ধান্ত সরকারের। এই ছিল 5টার সময় সংবাদ। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ রোজা। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।